অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত, বললেন ডক্টর তাহের। এবং সর্বশেষ জানাবো জবানবন্দিতে হুম্মাম কাদের, যদি মেরে ফেলেন আব্বার সঙ্গে দেখা হবে, ছেড়ে দিলে আম্মার সঙ্গে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়, বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এক অর্থে নিরপেক্ষ নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। গণঅভ্যুত্থানের পক্ষে সরকার গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। সে কারণেই আমরা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশে যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, সরকার সে আকাঙ্ক্ষার পক্ষে কথা বলবে, এটাই সরকারের দায়িত্ব। সে অর্থে সরকার পক্ষপাতহীন নয়, বরং এটি পক্ষপাতী। এজন্যই আমরা হ্যাঁ বলছি, তবে এই হ্যাঁ জনতার স্বার্থে। এর মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসবে, গণতন্ত্র বহাল থাকবে এবং বৈষম্য যেন তীব্র না হয়ে ওঠে, বরং কমে আসে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এই আয়োজন। তিনি বলেন, আমাদের সামনে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, তাতে সবাই অংশ নিয়ে পরিবর্তনের পক্ষে ভোট দিন। তাহলেই হয়তো আমরা আমাদের বিদ্যমান সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এবং এটি বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে সক্ষম হব। ক্ষমতায় গেলে শুধু দল নয়, যোগ্য লোকদের মন্ত্রী বানাবে জামায়াত, বললেন ডক্টর তাহের। জনগণের ম্যান্ডেটে জামায়াত ইসলামী সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, দল ছাড়াও যোগ্য লোকদের মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো অনেক লোক আমাদের দেশে আছেন। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে, বিষয়টা এমন নয়। আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সব বাংলাদেশি নিয়ে যদি আমরা কনসিডার করি, তাহলে কি লোকের অভাব হবে? জবানবন্দিতে হুম্মাম কাদের, যদি মেরে ফেলেন আব্বার সঙ্গে দেখা হবে, ছেড়ে দিলে আম্মার সঙ্গে। জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসিতে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছে হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্যে নিজে গুম হওয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি। গুমের এই মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আর প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হুম্মামের জবানবন্দি রেকর্ড করা হয়। 2016 সালের 4 আগস্ট তাকে গুম করা হয়। শুধুমাত্র বিএনপি করার কারণে বারবার নির্যাতন করা হয়েছে বলে জানান তিনি। নির্যাতনে তার সারা শরীরে ঘায়ের মতো হয়ে যেত, পায়ের অংশে বড় ফোড়াও হয়। আয়নাঘরে রাখা টেবিলের নিচের অংশে লাল কালি দিয়ে CTIB দেখতে পেয়েছিলেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি গুনতেন খাবার দেখে। খাবারের জন্য রুটি এলে বুঝতে পারতেন দিন শুরু হয়েছে, কেননা দুপুর ও রাতের খাবার দেওয়া হতো ভাত, মাছ অথবা মুরগির সবজি। প্রথম 2 মাস একটি পেরেকে দেয়ালে দাগ দিয়ে দিনের হিসাব রাখতেন তিনি। জবানবন্দিতে হুম্মাম বলেন, ফোড়া হওয়ার পর ভেবেছিলাম আমাকে হাসপাতালে নেওয়া হবে, এতে কেউ আমাকে দেখে চিনতে পারবেন, কিন্তু তারা নেননি। বেশ কিছুদিন পর ফোড়ার কারণে হাঁটতে পারছিলাম না। চিৎকার চেঁচামেচি করে ডাক্তার ডাকতে বলি, তখন একজন ডাক্তার এসে আমাকে পরীক্ষা করেন। আমি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হয় একজন বড় ডাক্তার এসে চিকিৎসা করবেন। পরদিন আমার ছেলে কয়েকজন এসে আমাকে চৌকির সঙ্গে বেঁধে ফেলেন। এক পর্যায়ে আমার ফোড়া অপারেশন করা হয়। এতে আমি বেহুশ হয়ে পড়ি। জ্ঞান ফিরলে মেঝেতে রক্ত, ভেজা গজ, টিস্যু পড়ে থাকতে দেখি। আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ওষুধের মোড়ক খুলে হাতে করে নিয়ে আসা হতো। একদিন একজন ভুল করে মোড়ক সহ 1 পাতা ওষুধ নিয়ে আসেন। সেখানে লেখা ছিল VIP 1। তা দেখে আমি বুঝতে পারি যে এটা আমার কোড নেম। তিনি বলেন, আমাকে মাঝে মধ্যেই নির্যাতন করা হতো। বেশ কিছু সময় তারা আমার সেলে এসে আমার হাতে ইনজেকশন দিত, যার ফলে মনে হতো আমার পুরো শরীরে যেন আগুন ধরে গেছে। বারবার ইনজেকশন দেওয়ার কারণে আমার হাত কালো হয়ে গিয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় বাবার রাজনীতির বিষয়ে জানতে চাইতো, আওয়ামী লীগের বিরোধিতা করি কিনা বা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ আছে কিনা তা বারবার জিজ্ঞাসা করত। আমার বিপরীত দিকে সেলে একজন বন্দির কোরআন তেলাওয়াতের আওয়াজ ও খাবারের পর শব্দ করে ঢেকুর তোলার শব্দ প্রতিদিন শুনতে পেতাম। তার কান্নার আওয়াজও অনেকদিন শুনেছি। 2024 সালে 5
আগস্টের পর জানতে পারি ওই কোরআন তেলাওয়াতকারী লোকটির নাম ব্রিগেডিয়ার আমান আজমি। তখন বুঝতে পারি এ ভবনে আমি একা নই, আরও বন্দী রয়েছে। আমার সেলে 2 স্তরের দরজা ছিল, একটি লোহার বার আর একটি স্টিলের। একদিন স্টিলের দরজার কিছু অংশ ফাঁকা থাকায় একজন ব্যক্তিকে টেনে হিস্টে নিয়ে যেতে দেখি। তাকে জমটুপি পরানো ছিল, তবে জমটুপির নিচে তার দাড়ি দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল তিনি একজন বয়স্ক ব্যক্তি। হুম্মাম বলেন, আমার সেলের ভিতরে একটি টিউবলাইট ও একটি সিলিং ফ্যান ছিল। লাইটটি সবসময় জ্বলতো, বন্ধ করার কোনো সুযোগ ছিল না, যা ছিল নির্যাতনের অংশ। একদিন আমাকে যখন ইন্টারোগেশন সেলে মারধর করা হচ্ছিল, তখন আমার চোখের বাঁধন সরে গেলে দেখতে পাই যে কক্ষে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সে কক্ষটি পুরোপুরি সাউন্ড প্রুফ। চারপাশের দেয়ালে খয়েরি রঙের ছোট ছোট ছিদ্র দিয়ে কার্ডবোর্ডের মতো কভার দিয়ে ঢাকা। কক্ষটি প্রথমে অনেক বড় মনে হলেও চোখের বাঁধন খুলে যাওয়ার পর দেখলাম অনেক ছোট। সেখানে থাকা অবস্থায় কোনো বন্দির সঙ্গে কথা বলার সুযোগ হয়নি, তবে যারা আমার দেখভাল বা খাবার দিতে আসতেন তাদের বারবার প্রশ্ন ও কথা বলার চেষ্টা করতাম। তারা কখনো কোনো প্রশ্নের জবাব দিতেন না। তবে যখন আমি আমার কোড নেম জানতে পারি, তখন যিনি খাবার নিয়ে আসেন তাকে ভালো মানের খাবার পরিবেশন করতে বলেছিলাম। তখন তার বড় ভাইকে নিয়ে আসেন। বড় ভাই এসে আমাকে বলল, এই ধরনের কথা বললে পরিণতি ভালো হবে না। জিজ্ঞেস করা হলো কিভাবে জানলাম আমার কোড নেম VIP 1। আমি বাধ্য হয়ে বলে দিই যে আমি ওষুধের মোড়কে লেখা দেখতে পেয়েছি। যে ব্যক্তি ওই সময় আমার খাবার পরিবেশন করেছিলেন, ঘটনার পর আর আমাকে খাবার দিতে আসেনি। যারা খাবার দিতে আসতো তারা ছিল ছোট ভাই। মেজো ভাইয়ের মাঝে মাঝে চেক করতে আসতো, আর বড় ভাইয়েরা আসতো বড় সমস্যা হলে। এটা ছিল তাদের হায়ারার্কি। জবানবন্দিতে তিনি আরও বলেন, ইন্টারোগেশন সেলে আমাকে যখন শেষবার নেওয়া হয় তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাকে ছেড়ে দিলে সবাইকে কি বলবো। জবাবে বলেছিলাম, আপনারা যা বলতে বলবেন তাই বলবো। তারা আমাকে শিখিয়ে দিলেন আমি যেন বলি কিছু দুষ্ট লোক আমাকে কিডন্যাপ করেছিল, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছি। আমাকে আরও বলা হয়, অনারেবল প্রাইম মিনিস্টার আপনাকে একটা সেকেন্ড চান্স দিতে চান। তখন আমি বুঝতে পারি যে আমাকে গুম নির্যাতনের ঘটনার পেছনে শেখ হাসিনার হাত রয়েছে। সেদিন আমাকে আমার সেলে ফেরত নিয়ে যাওয়া হয়। 3 দিন পর ভোরে কিছু লোক আমার সেলে ঢুকে 3 স্তরে চোখ বাঁধা হয়। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে সেল থেকে বের করে একটি মাইক্রোবাসে তোলা হয়। অনেকক্ষণ গাড়ি চলার পর আবারও সেই জিগজ্যাগ অনুভব করতে পারি। 20 মিনিট গাড়ি চলার পর একজন আমাকে জিজ্ঞাসা করেন আমি ভয় পাচ্ছি কিনা। আমি বলি না। তখন আমাকে পাল্টা প্রশ্ন করা হয়, পাচ্ছি না? জবাবে বলেছিলাম, যদি মেরে ফেলেন তাহলে আব্বার সঙ্গে দেখা হবে, আর যদি ছেড়ে দেন তাহলে আম্মার সঙ্গে দেখা হবে। এরপর অনেকক্ষণ চলার পর গাড়িটা থেমে যায়। এক পর্যায়ে আমাকে গাড়ি থেকে নামানো হয়। আমাকে ফুটপাতে বসিয়ে হ্যান্ডকাপ খুলে দেওয়া হয়। তারা আমার চোখের বাঁধন খুলে দিতে বলে আমি যেন 3 মিনিট চোখ বন্ধ করে রাখি, যদি চোখ খুলি তাহলে সমস্যা হবে। এরপর গাড়িটির দরজা বন্ধ হওয়ার আওয়াজ পাই। গাড়িটি চলে যায়। চোখ খুলে গাড়িটিকে চলে যেতে দেখি। পরে ওই রাস্তায় দাঁড়িয়ে এলাকাটি চেনার চেষ্টা করি। এক পর্যায়ে বুঝতে পারি আমি ধানমন্ডির সাথে এলাকায় আছি, যেটা আমার বাসা থেকে 3 রাস্তা দূরে। আমি হেঁটে হেঁটে বাসার দিকে যেতে থাকি। বাসায় ঢুকতে গেলে দারোয়ান ঢুকতে দেয়নি। আমার ওজন অনেক কমে যাওয়া, দাড়ি চুল লম্বা হয়ে যাওয়ায় সে আমাকে চিনতে পারেনি। আমার বাড়িতে থাকা পোষা কুকুর আমাকে চিনতে পেরেছিল বিধায় দারোয়ান গেট খুলে দেয়। বাড়িতে প্রবেশ করে জানতে পারি আমার আম্মা এই বাসায় থাকেন না, তিনি গুলশানে বড় ভাইয়ের বাসায় থাকেন। গাড়িতে করে গুলশানে বড় ভাইয়ের বাসায় যাই। আম্মার সঙ্গে দেখা হওয়ার পর জানতে পারি আরও 2 জনকে গুম করা হয়েছে। তাদের একজন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার আজমি। পরবর্তীতে জানতে পারি আমাকে আটকের সময় CTIBর পরিচালক ছিলেন তৌহিদুল ইসলাম। DGFI এর প্রধান ছিলেন জেনারেল আকবর। 2017 সালের 2রা মার্চ আমাকে মুক্তি দেওয়া হয়। ওই সময় DGFI এর প্রধান ছিলেন জেনারেল আবেদিন। হুমাম বলেন, যারা আমাকে গুম করেছিল, গুমের নির্দেশ দিয়েছিল, আয়নাঘরে আটকে রেখেছিল, নির্যাতন করেছিল, আমি তাদের বিচার চাই। শেখ হাসিনা, জেনারেল আকবর, জেনারেল আবেদিন, ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলাম ও তাদের সহযোগী যারা হুকুমদাতা ছিল এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তাদের সর্বোচ্চ শাস্তি চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।